আপনাদের ডাক্তার প্রভাত সিনহার কথা মনে আছে তো? যে শহরের আভিজাত্য বর্ণাঢ্য ক্যারিয়ার ছেড়ে চিকিৎসা বঞ্চিত মানুষদের সেবা করার উদ্দেশ্যে গ্রামে এসেছিল, কিন্তু এসে সে দেখে হাসপাতালটা নামে মাত্র দাঁড়িয়ে আছে, বহু বছর ধরে বন্ধ। অনেক ঝামেলা পেরিয়ে সে হাসপাতালটা চালু করে, কিন্তু সমস্যা হলো একটাও রোগী আসে না। এছাড়া নেই ঔষধের পর্যাপ্ত সাপ্লাই। যেটুকু সাপ্লাই এসেছিল তাও কম্পাউন্ডার বাইরের ফার্মেসিতে বিক্রি করে দিয়েছে। একটা রোগীর জন্য হাহাকার তার জীবনটা বিষিয়ে তোলে। পাশাপাশি সাপ্লাইয়ের ৬ লক্ষ টাকার ভ্যাকসিন হারিয়ে সে আরও বিপদে পড়ে যায়। মাঝখানে শত্রুতা তৈরি হয় গ্রামের ২ হেভিওয়েট পলিটিশিয়ানের সাথে। একদিকে ওপর মহলের চাপ, হাসপাতালে রোগী আসা লাগবে। অন্যদিকে গ্রামের মানুষদের অবিশ্বাস, হাসপাতালে যেতে অনীহা। তাদের বিশ্বাস এবং ভরসার কেন্দ্রবিন্দু গ্রামের এক সিনিয়র হাতুড়ে ডাক্তার। সেও প্রভাতের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। শেষ পর্যন্ত কি প্রভাত গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে? তার মহৎ উদ্দেশ্য কি সফল হবে? আসুন গ্রাম চিকিৎসালয়ের বিড়ম্বনার গল্পটি শুনে আসি। ডাক্তার প্রভাত সিনহা ভাটকন্ডি পিএইচসিতে দায়িত্বে আসার পর থেকে একেবারেই কোনো রোগী আসতো না। এমনকি বুঝিয়ে কিংবা জোর করেও রোগী আনা সম্ভব হয়নি। গত কয়েকদিন ধরে ২-১টা করে রোগী আসতে শুরু করেছে। তাই প্রভাতের ভেতরেও বেশ কনফিডেন্স চলে এসেছে। সকালে সে রেডি হয়ে হাসপাতালের জন্য বের হয়। যাওয়া আসার সুবিধার জন্য সে একটা সাইকেলও কিনেছে। তবে প্রভাত বেশ সতর্ক লোক। যেখানে বাইকেও কেউ হেলমেট পরে না, সেখানে সে সাইকেল চড়ার সময়ও হেলমেট ইউজ করে। তো হাসপাতালে যাবার পথে একটা বাচ্চা ছেলেকে একাই হেঁটে যেতে দেখে প্রভাত তাকে ডেকে লিফট দেওয়ার কথা বলে। তবে ছেলেটা তার সাথে যাবে না জানায়, কারণ তার মা অপরিচিত কারোর সাথে কথা বলতে নিষেধ করেছে। প্রভাত সহমত জানায়, তোমার মা ঠিকই বলেছে, আমার নাম ডাক্তার প্রভাত, এবার তো আমরা পরিচিত হলাম, চলো এবার যাওয়া যাক। ছেলেটা তখন বলে, তার মা এটাও বলেছে কাউকে নিষেধ করার পরেও যদি বারবার ডাকে তাহলে তার মতলব খারাপ, তখন তাকে পাথর ছুঁড়ে মারতে হবে। ছেলেটা সত্যি একটা পাথর কুড়িয়ে প্রভাতকে মারার ভঙ্গি করে। তাই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রভাত সেখান থেকে কেটে পড়ে। প্রভাত হাসপাতালে এসে দেখে আজ বেশ কয়েকজন রোগী এসেছে। রোগী দেখলেই তার মন ভালো হয়ে যায়। সে বেশ উৎসাহের সাথে চেম্বারে বসে। যে কয়জন রোগী এসেছে এরা প্রায় সবাই পুরনো রোগী। এদের কমন সমস্যা হলো এদের রোগ সারেনি, কারণ এরা হাসপাতালের ঔষধ ঠিকমতো পায়নি। প্রভাত যেখানে ৩ দিনের ঔষধ লিখেছে, ফুটানি সেখানে মাত্র ১ দিনের ঔষধ দিয়েছে। একজন বৃদ্ধ মিষ্টির প্যাকেট নিয়ে আসায় প্রভাত বলে সে কোনো টাকা বা উপহার গ্রহণ করতে পারবে না, এটা নিয়মে নেই। তবুও বৃদ্ধর জোরাজুরিতে সে প্যাকেটটা খুলেই ঘেন্নায় নাক ছিটকে টেবিলে প্যাকেটটা রেখে দেয়। প্রভাত তাকে মল টেস্টের সাজেশন দিয়েছিল, তাই সে প্যাকেটে মল ভরে নিয়ে এসেছে। বুদ্ধি করে সে মলটা রোদে শুকিয়ে এনেছে। বৃদ্ধ সাজেশন দিয়ে বলে একটু পানি ছিটালেই মল আবারও নরম হয়ে যাবে। সেখানে উপস্থিত প্রভাত আর গোবিন্দের বমি হবার উপক্রম হয়ে যায়। প্রভাত কোনো রকমে বৃদ্ধকে সেখান থেকে বিদায় দেয়। আগে রোগী ছিল না, এটা একটা সমস্যা। এখন রোগী আসার পরে আবার আরেক সমস্যা। মাত্র এই কয়জন রোগী, তবুও তারা ঔষধের সাপ্লাই দিতে পারছে না। রোগী যদি আবারও বেড়ে যায় তখন তারা কোন দুর্দশায় পড়বে, এটা ভেবেই প্রভাত বেশি চিন্তিত ছিল। এই সময় বাইরে মাইকিং শুনে তারা বেরিয়ে আসে। রাস্তায় অটোতে ডাক সাহেব চেতকের প্রচারে মাইকিং হচ্ছিল। মাত্র ২১ টাকা ফিসে তার কাছে রোগী দেখানো যাবে। প্রচারে এটাও বলা হচ্ছিল সরকারি হাসপাতালের মতো তার ফার্মেসিতে ঔষধের কমতি নেই। ব্যাপারটা অপমানজনক কিন্তু সত্যি। তাই প্রভাত চুপচাপ দাঁড়িয়ে থাকে। ডাক সাহেব নিজে এমবিবিএস হতে না পারলেও নিজের মেয়েকে তার এমবিবিএস ডাক্তার বানানোর স্বপ্ন। তাই মেয়েকে সে শহরের বড় মেডিকেল কলেজে পড়াচ্ছে। মেয়ে ছুটিতে বাড়ি এসেছিল, আজ ফিরে যাচ্ছে। যাবার আগে মেয়ে আবদার করে কলেজের সবাই হোস্টেল থেকে স্কুটারে করে ক্যাম্পাসে যায়, তাই তারও একটা স্কুটার প্রয়োজন। গরিবের রক্ত চুষে মালপানি সে ভালোই কামিয়েছে, তাই মেয়ের আবদার একবেলাতেই সে পূরণ করে দেয়। মেয়ে বেরিয়ে যেতেই চিকিৎসার জন্য রাম অবতার আসে। রাম অবতারকে সে স্বাগত জানিয়ে বাকিদের উদ্দেশ্য করে বলে রাম অবতারের বাড়ির একদম পাশেই সরকারি হাসপাতাল, অথচ সে ওখানে চিকিৎসা না নিয়ে তার কাছে চিকিৎসা নিতে আসে। রাম অবতার সিরিয়াল ভেঙে ভেতরে ঢুকলে একটা ছেলে প্রতিবাদ করে বলে তার সিরিয়াল আগে। তবে রাম অবতার তাকে বসিয়ে দিয়ে বলে এখানে তোর সিরিয়াল আগে হতে পারে, কিন্তু দুনিয়াতে তোর বাবারও আগে আমি এসেছি। রাম অবতারে ধমক খেয়ে ছেলেটা চুপ করে বসে যায়। চেম্বারে ঢুকে রাম অবতার জানায় কয়েকদিন ধরে তার কোমরে ব্যথা করছে। ডাক সাহেব গুগলে সার্চ দিয়ে দেখে কোমর ব্যথা কেন হয়। সার্চ রেজাল্টে দেখায় অনেক কারণে কোমর ব্যথা হতে পারে। স্পেসিফিক রোগের ব্যাপারে জানতে
আরও 2-1টা সিনড্রোমের কথা জানা লাগবে। তাই সে রামাবতারকে জিজ্ঞেস করে আর কি কি সমস্যা হচ্ছে তার। তবে রামাবতার জানায় তার আর কোনো সমস্যা নেই। ডাক সাহেব বেশ মুশকিলে পড়ে যায়। তবে শেষে মান বাঁচাতে সে পেইন কিলার লিখে দেয়। রামাবতার প্রেসক্রিপশন নিয়ে ফিস না দিয়েই উঠে যাচ্ছিল। তাই ডাক সাহেব তাকে থামিয়ে ফিস চাইলে সে বলে তার কাছে কোনো টাকা নেই। তবে তার ঝোলার ভেতরে একটা মদের বা তারির বোতল ছিল। ডাক সাহেব জোর করে ফিস হিসেবে সেটাকেই রেখে দেয়। এদিকে গোবিন্দ হাসপাতালে কন্ট্রাক্ট ভিত্তিক চাকরি করছিল। তার এখনও পার্মানেন্ট চাকরি হয়নি। তার কন্ট্রাক্টের 11 মাস শেষ। তাই সে পার্মানেন্ট করার জন্য একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে এসেছে। লেটারে প্রভাত এবং নার্স ইন্দুর সাইন নিয়ে সিএমও অফিসের স্টাফ বাবু সাহেবের কাছে জমা দিতে হবে। বাবু সাহেবও গোবিন্দের সম্প্রদায়ের লোক। তাই গোবিন্দের ধারণা বাবু সাহেব শুধুমাত্র এই কারণেই তার চাকরিটা পার্মানেন্ট করে দেবে। গোবিন্দ প্রভাতকে লেটারে সাইন করার কথা বলতেই যাবে। তার আগেই প্রভাত জানতে চায় ফুটানি কোথায়। 8:30টায় আসার কথা থাকলেও প্রায় 10:30টা বেজে গেছে। এখনও ফুটানি আসেনি দেখে প্রভাত বেশ বিরক্ত হয়েছিল। তাই গোবিন্দ প্রভাতকে সাইন করার কথা বলার সাহস পায় না। ফুটানির ব্যাপারে সে জানায় ফুটানি স্ত্রীর কাছে প্রমিস করেছিল কখনো মদ খাবে না। তবুও প্রমিস ভেঙে মদ খাওয়ায় তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গেছে। সেই থেকে বাড়ির সব কাজ সেরে ছেলেকে স্কুলে পাঠানো সবটা ফুটানিকেই করতে হচ্ছে। তাই তার আসতে লেট হচ্ছে। যাই হোক, ইন্দু ঔষধের সাপ্লাই নিতে এসেছিল। সে গোবিন্দকে দেখে জিজ্ঞেস করে তুমি যে আমাকে রিকমেন্ডেশন লেটার সাইন করার কথা বলেছিলে, কোথায় সেই লেটার? লেটার তো গোবিন্দের হাতেই ছিল। সে ওটা ইন্দুকে দেয়। ইন্দু সাইন করার পরে প্রভাতকেও সাইনের জন্য রিকোয়েস্ট করলে প্রভাতও সাইন করে দেয়। ততক্ষণে ফুটানিও চলে এলে প্রভাত তাকে বলে আপনি তো অনেক তাড়াতাড়ি চলে এলেন। ফুটানি কথাটা বুঝতে না পেরে বেকুবের মতো বলে তাড়াতাড়ি কই, 8:30টায় আসার কথা, কিন্তু এলাম 10:30টায়। প্রভাত তার নির্বুদ্ধিতা দেখে কিছু বলতে যাবে, তার আগেই বাইরে দুজনের হইচই শুনতে পায়। বাইরে তাকিয়ে দেখে এক দম্পতি হাসপাতালে আসছে। স্বামীটা আসতে চাইছে না, তাও স্ত্রী তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসার চেষ্টা করছে। ওরা হলো কুমুদ এবং তার স্ত্রী। ওদেরকে দেখে ফুটানি এবং গোবিন্দ বলে ওরা দুজনে সবসময় ঝগড়ার উপরেই থাকে। ঝগড়া ছাড়া ওরা এক মুহূর্ত থাকতে পারে না। একবার ওদের ঝগড়ার জন্য পঞ্চায়েত ডেকে সমাধানের চেষ্টা করা হয়েছিল। ওরা পঞ্চায়েতে গিয়েও ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল। তাই প্রভাতের ওপর দিয়েও যে একটা ঝড় বয়ে যেতে চলেছে তা ওরা এমনিতেই আন্দাজ করতে পারছিল। তো চেম্বারে এসে প্রথমে এক দফা ওদের ঝগড়া হয়ে যায়। প্রভাত জানতে চায় রোগীর কি সমস্যা। কুমুদ ফট করে বলে তার কোনো সমস্যা নেই। তখন তার স্ত্রী ঝাড়ি মেরে বলে কিসের সমস্যা নেই, অনেক সমস্যা আছে। দুজনের আবারও ঝগড়া লেগে যায়। এভাবে প্রতিটা কথাতেই দুজনের ঝগড়া হতে থাকে। প্রভাত খুব ধৈর্যের সাথে ওদেরকে ডিল করে। শেষে উপসর্গ শুনে প্রভাত কুমুদকে শুইয়ে দেয় এবং পেট চেক করে ধারণা করে তার কিডনিতে পাথর হয়েছে। প্রভাত ঔষধ লিখে ফুটানিকে ঔষধ দিতে বললে ফুটানি জানায় তাদের ওই ঔষধের সাপ্লাই নেই। প্রভাত অবাক হয়ে বলে সে তো স্পেসিফিকভাবে কয়েকটা ঔষধের নাম লিখে দিয়েছিল, তার ভেতরে ওই ঔষধও ছিল, তবুও কেন সাপ্লাই আসেনি? ফুটানি জানায় সিএমও অফিস থেকে ঔষধের সাপ্লাই দেওয়া হচ্ছে না। প্রভাত সিএমও স্যারের কাছে অভিযোগের কথা বললে ফুটানি পরামর্শ দেয় সরাসরি সিএমও স্যারের সাথে কথা না বলে বাবু সাহেবের সাথে কথা বলা উচিত, কারণ এইসব ব্যাপারে বাবু সাহেবই সামলায়। তো প্রভাত এবার বাবু সাহেবকে ফোন করে, কিন্তু লাভ হয় না। বাবু সাহেব তাকে আশেপাশের কোনো হাসপাতাল থেকে ঔষধ কালেক্ট করে নিতে বলে। প্রভাত পানাপুর হেলথ কেয়ারে এমও গার্গীকে ফোন করে জানতে পারে তাদের কাছে ওই ঔষধের সাপ্লাই আছে। তাই প্রভাত ফুটানিকে নিয়ে সেখানে চলে যায়। গার্গী রোগী দেখছিল, তাই ওরা সাইডে অপেক্ষা করে। রোগী দেখা শেষ করে গার্গী সিএমও অফিসের এক স্টাফকে একটা শাড়ি দিয়ে বলে সে যেন শাড়িটা সিএমও স্যারকে দিয়ে বলে গার্গী ম্যাডাম মেলায় ঘুরতে গিয়ে শাড়িটা পছন্দ হওয়ায় স্যারের স্ত্রীর জন্য নিয়ে এসেছে। তো গার্গী ফ্রি হবার পরে প্রভাতকে ঔষধগুলো দিয়ে দেয়। প্রভাত জানতে চায় একই ঔষধের সাপ্লাই গার্গীর কাছে আসে, কিন্তু প্রভাতের কাছে আসে না কেন? গার্গী জানায় যেভাবে বাবা মায়ের কাছে সব সন্তান পছন্দের না হয়ে কেউ কেউ বেশি পছন্দের হয়, তেমনি কিছু কিছু হাসপাতাল সিএমও অফিসের প্রিয়। গার্গী বলে সে 4 বছর আগে আদর্শ পিএসসি প্রাইজ জিতেছিল, এই জন্য তারা এক্সট্রা ফ্যাসিলিটিস পায়। প্রভাত জানতে চায় এই আদর্শ পিএইচসি কিভাবে জেতা যাবে, মানে এটার জন্য কোন ব্যাপারগুলোকে বিবেচনা করা হয়। গার্গী জানায় হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রোগীদের স্যাটিসফ্যাকশন এবং স্টাফদের ঠিকঠাক কাজ করা, এই ব্যাপারগুলোকে বিবেচনা করা হয়। প্রভাতের হাসপাতালে এই 3টা জায়গাতেই সমস্যা, তাই সে আর কথা না বাড়িয়ে ঔষধ নিয়ে চলে আসে। তবে তারা ফেরার আগেই
কুমুদ এবং তার স্ত্রী রোহিণী হাসপাতালের ওপরে ভরসা হারিয়ে ডাক সাহেবের কাছে চলে যায়। ডাক সাহেব পেইন কিলারের পাশাপাশি রাম অবতারের কাছ থেকে রেখে দেওয়া মদের বোতলটাও ঔষধ হিসেবে ওদেরকে গুছিয়ে দেয়। সে বোঝায় অ্যালকোহল খেলে কিডনির পাথর পড়ে যাবে, আর এর জন্য সে 250 টাকা দামও নিয়ে নেয়। এদিকে প্রভাত হাসপাতালে ফিরে ওদেরকে না পেয়ে ওদের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে ওরা ডাক সাহেবের কাছ থেকে ঔষধ নিয়ে এসেছে। প্রভাত ঔষধগুলো দেখতে চাইলে ঘর থেকে ঔষধটা এনে দেওয়া হয়। ঔষধ দেখে প্রভাত বিস্মিত হয়ে বলে, এটা তো পেইন কিলার, এটা খেলে সাময়িক আরাম পাওয়া যাবে ঠিকই, কিন্তু রোগ সারবে না। ডাক সাহেব আর কোনো ঔষধ দিয়েছে কিনা জানতে চাইলে কুমুদ মদের বোতলটা বের করে দেখায়। প্রভাত আরও অবাক হয়ে বলে, অ্যালকোহল কিডনির জন্য বিষের মতো কাজ করে, এটা খেলে সুস্থ হবার বদলে সে আরও অসুস্থ হয়ে যাবে। প্রভাত তার ঔষধটা কুমুদকে দিয়ে ওগুলো বাদ দিয়ে এগুলো খেতে পরামর্শ দেয়। রোহিণী ভরসা দিয়ে বলে কুমুদ প্রভাতের দেওয়া ওষুধগুলোই খাবে। এ সময় দুজনের মাঝে আবারও ঝগড়া শুরু হওয়ায় প্রভাত আর ফুটানি দ্রুত বেরিয়ে যায়। এদিকে গোবিন্দ রিকমেন্ডেশন লেটার নিয়ে বাবু সাহেবের কাছে যায়, কিন্তু বাবু সাহেব স্ট্রেট জানিয়ে দেয় শুধুমাত্র রিকমেন্ডেশন লেটারে কাজ হবে না, গোবিন্দের চাকরি পার্মানেন্ট করার জন্য 1.5 লাখ টাকা ঘুষ লাগবে। গোবিন্দ রিকোয়েস্ট করে তারা একই সম্প্রদায়ের লোক, তাই যদি একটু কনসিডার করা যায়। তবে বাবু সাহেবের একই কথা, 1.5 লাখ টাকা না দিলে চাকরি পার্মানেন্ট হবে না। তো গোবিন্দ আপসেট হয়ে বেরিয়ে ফুটানিকে ফোন করে কথাটা জানালে ফুটানি তাকে ফিরে আসতে বলে। একসাথে বসে তার আলোচনা করে দেখবে কি করা যায়। পরের দিন প্রভাত সব স্টাফদের নিয়ে মিটিং ডাকে। তার মাথায় এখন ঝোঁক চেপে আছে, যেভাবেই হোক আদর্শ পিএসসি প্রাইজ জিততে হবে। পরামর্শের জন্য সে গার্গীকেও ডেকে আনে। গার্গী জানায় এই প্রাইজ জিততে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, পেশেন্টদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের চাহিদার দিক খেয়াল রাখতে হবে, আর স্টাফদের সর্বোচ্চ প্রফেশনাল হতে হবে। সবচেয়ে বড় কথা, পেশেন্টদের স্যাটিসফ্যাকশন এখানে সবচেয়ে বেশি ম্যাটার করে। রুলসগুলো তাদের কাছে বেশ ইজি মনে হচ্ছিল, তাই গার্গী ওদের জানায় সে 4 বছর আগে আদর্শ পিএসসি জিতেছে, এরপরেও কিন্তু সে এইসব কাজগুলো থামায়নি, অথচ সে সেকেন্ডবার আর আদর্শ পিএসসি জিততে পারেনি। প্রভাত বুঝতে পারছিল এখানে অনেক কম্পিটিশন, তাই সে সবাইকে সেভাবেই সিরিয়াস হতে বলে। তো এরপর থেকে পেশেন্ট আসলেই তারা এক্সট্রা খাতির যত্ন শুরু করে। আজকে বিশ্বাস এবং মৌসুমী দম্পতি হাসপাতালে এসেছিল। মৌসুমী জানায় সে 8 মাসের প্রেগনেন্ট। প্রভাত জানতে চায় তার বিয়ের বয়স কতদিন। মৌসুমী জানায় তার বিয়ের বয়সও 8 মাস। প্রভাত অবাক হয়ে বলে বেশ তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলেছেন। মৌসুমী লজ্জার সংকোচহীনভাবে বলে ডাক সাহেব একবার বলেছিল তার নাকি থাইরয়েড হয়েছে। ডাক সাহেব থাইরয়েডের ওষুধও দিয়েছিল। তখন অনেকেই বলেছিল থাইরয়েড হলে নাকি বাচ্চা কাচ্চা হয় না, তাই ওরা বাচ্চার জন্য ট্রাই মেরেছিল। ট্রাই মারতেই সে প্রেগনেন্ট হয়ে গেছে। এত খোলাখুলি আলোচনা করায় বিশ্বাস মৌসুমীর ওপরে বেশ বিরক্ত হয়। তার ওপর আবার প্রভাত মৌসুমীর এক্স্যাক্ট প্রেগনেন্সির বয়স জানার জন্য তার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল জানতে চাইলে বিশ্বাস এবার খুবই রেগে যায়। অনেক গ্রামে এগুলোকে এখনও সেন্সিটিভ ভাবা হয়। ডাক্তার পার্সোনাল কথা জিজ্ঞেস করছে দেখে বিশ্বাস চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চেঁচামেচি দেখে ফুটানিও রেগে যায়। ফলে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিশ্বাস স্ত্রীকে নিয়ে চলে যায়। প্রভাত ফুটানিকে সতর্ক করে দেয় পেশেন্টদের সাথে এরকম আচরণ করা যাবে না, তাহলে তারা আর আদর্শ পিএসসি জিততে পারবে না। পেশেন্ট যতই খারাপ ব্যবহার করুক তাদেরকে শান্ত থাকতে হবে। তো এরপরে ফুটানি আর গোবিন্দ হাসপাতালে রং করার জন্য রং মিস্ত্রির খোঁজে যায়। সেখানে কাজ সেরে ফুটানি সেলুনে যায়। গোবিন্দ আবারও তাকে বাবু সাহেবের ঘুষের ব্যাপারটা বলে। সে প্রভাত স্যারের সাথেও আলোচনা করেছিল। প্রভাত স্যার আগের এমও স্যারের সাইন নিয়ে যাবার পরামর্শ দিয়েছে। ফুটানি শুনে বলে এতেও কোনো লাভ হবে না। তাদের মতো ছোটোখাটো মানুষদের নষ্ট সিস্টেমের মাঝে আদর্শ মানুষ হবার চেষ্টা না করাই ভালো। তাদের মতো মানুষেরা যখন আদর্শের পতাকা নিয়ে ঘুরে তখন সিস্টেম সেই পতাকা তাদের পশ্চাতে ঢুকিয়ে দেয়। তাই ফুটানি তাকে ধার দেনা করে হলেও 1.5 লাখ টাকা ম্যানেজ করতে বলে। পরামর্শ শুনে গোবিন্দ সবার আগে ফুটানির কাছেই হাত পাতে। ফুটানি জানায় এমও স্যার আসার পর থেকে তার ইনকাম বন্ধ হয়ে গেছে, তাই সে টাকা দিতে পারবে না। এই জন্য নিরুপায় হয়ে তারা ডাক সাহেবের কাছে টাকা ধার চাইতে যায়। ডাক সাহেব 1.5 লাখ টাকার কথা শুনে বলে সরকারি হাসপাতাল চালুর পর থেকে তার কয়েকটা করে রোগী কমে গেছে, তাই ইনকামও আগের মতো হচ্ছে না। এই জন্য সেও টাকা দিতে পারবে না। তবে সে গোবিন্দকে খালি হাতেও ফেরত পাঠাবে না। সে 101 টাকা দিতে চায়। নিজের পকেট থেকে 100 টাকার নোট বের করে আর অ্যাসিস্ট্যান্ট গোবিন্দকে 1 টাকার কয়েন আনতে বলে। অরবিন্দের কাছে 1 টাকার কয়েন ছিল না, তাই সে একটা 1 টাকার চকলেট এনে দেয়। যদিও চকলেটটা ফুটানি খেয়ে নেয়
আর গোবিন্দ নোটটা নিয়ে আপসেট হয়ে বেরিয়ে যায়। ডাক সাহেব ফুটানিকে প্রভাতের নেক্সট মুভমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে ফুটানি আদর্শ পিএসসির ব্যাপারে বলে দেয়। তখন ডাক সাহেবও ব্যাকআপ প্ল্যান খাটায় যাতে গ্রামের লোকজন তার অনুগত থাকে। সে অরবিন্দকে বলে লাস্ট কয়েক বছরে তারা ঔষধ কোম্পানি থেকে যত প্যাড, কলম ইত্যাদি গিফট পেয়েছে সব যেন গ্রামের মানুষকে বিলিয়ে দেওয়া হয়। এতে সে গ্রামের মানুষের কাছে আরও বেশি ক্লোজ হতে পারবে। এদিকে প্রভাত রাতে জগিং করে কোয়ার্টারে ফিরছিল। তখন তার গার্গীর সাথে দেখা হয়। সে গার্গীকে জিজ্ঞেস করে সে জগিং করে কিনা। গার্গী জানায় পেশেন্টদের পেছনে ছুটতে ছুটতেই তার জগিং হয়ে যায়, তবে সে মাঝে মধ্যে যোগ ব্যায়াম করে। প্রভাত জানতে চায় লাস্ট কবে সে যোগ ব্যায়াম করেছে। গার্গী একটু ভেবে বলে প্রায় 6 মাস আগে। এরপরে গার্গী জানায় আদর্শ পিএসসির ব্যাপারে সে আরেকটা কথা জানতে পেরেছে। অ্যাওয়ার্ড জেতার জন্য আরেকটা নতুন ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগবে। সেটা হলো হাসপাতালে আলাদা ডেলিভারি সেকশন থাকা লাগবে। যদি 3 মাসে অন্তত একটা ডেলিভারি রেকর্ড না থাকে তাহলে এই অ্যাওয়ার্ডের জন্য কোয়ালিফাই করা যাবে না। নতুন ক্রাইটেরিয়ার কথা শুনে প্রভাত একটু চিন্তাতেই পড়ে যায়। যেখানে রোগী আসতে চায় না সেখানে ডেলিভারি রোগী নিয়ে আসা আরও বেশি কঠিন। পরের দিন সকালে প্রভাত হাসপাতালে যাবার পথে সেদিনের ছেলেটাকে দেখতে পায়। ছেলেটা আজও একা একা হেঁটে যাচ্ছিল। প্রভাত আজ ছেলেটাকে লিফট দিতে চাইলে সে রাজি হয়ে যায় এবং সাইকেলের ক্যারিয়ারে উঠে বসে। যাবার পথে প্রভাত তাকে টুকটাক হেলথ বিষয়ক টিপসও দেয়। ছেলেটাকে নামিয়ে দেবার সময়ে সিনিয়র সুইপার চানেশ্বর সেটা দেখতে পেয়ে এগিয়ে আসে। সে প্রভাতকে বলে আপনি জানেন এই ছেলেটা কে? ওর মা একটা ডাইনি। তার অভিশাপ কখনো বৃথা যায় না। নিজের হৃষ্টপুষ্ট স্বামীকেও সে অভিশাপ দিয়ে মেরে ফেলেছে। তাই চানেশ্বর প্রভাতকে ছেলেটার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেয়। প্রভাত সেসব কথায় কান না দিয়ে হাসপাতালে চলে আসে। হাসপাতালে এসে এসে ফুটানির ওপরে রাগারাগি করে, কারণ গতদিন তারা যদিও বা একটা প্রেগনেন্ট পেশেন্ট পেয়েছিল তাও ফুটানি ওদেরকে ভাগিয়ে দিয়েছে। প্রভাত ফুটানিকে বিশ্বাস আর মৌসুমীর কাছে ক্ষমা চেয়ে ওদেরকে ফিরিয়ে আনতে বলে। তবে ইগো দেখিয়ে ফুটানি বলে সে বিশ্বাসের কাছে ক্ষমা চাইবে না। প্রভাতের প্রেগনেন্ট মহিলা লাগবে যেহেতু, তাই সে অন্য প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আসবে। এই বলে ফুটানি গোবিন্দকে নিয়ে প্রেগনেন্ট মহিলা খুঁজতে বেরিয়ে পড়ে। সে বাড়িতে বাড়িতে গিয়ে কেউ প্রেগনেন্ট কিনা জানতে চায়। এতে তার মার খাবার উপক্রম হয়ে যায়। শেষে নিরুপায় হয়ে সে বিশ্বাসের কাছে গিয়ে ক্ষমা চায়। তবে বিশ্বাস ভাব দেখিয়ে বলে সে আর হাসপাতালে যাবে না। এমনিও তার যাবার ইচ্ছে ছিল না, স্ত্রীর জোড়াজোড়িতে গিয়েছিল। বিশ্বাস রাজি হচ্ছে না দেখে ফুটানি টোপ দেয় সরকারি হাসপাতালে বাচ্চার ডেলিভারি হলে 6,000 টাকা অনুদান পাওয়া যাবে। এটা শোনা মাত্রই বিশ্বাস রাজি হয়ে যায় এবং স্ত্রীকে নিয়ে হাসপাতালে চলে যায়। প্রভাতের গতদিনের প্রশ্নের উত্তর মৌসুমী কাগজে লিখে এনেছিল, তবে সেটা দেবার আগে বিশ্বাস শিওর হয়ে নেয় এখানে ডেলিভারি হলে সে আসলেই 6,000 টাকা পাবে কিনা। শিওর হবার পরে সে কাগজটা প্রভাতকে দেয়। প্রভাত সেটা ইন্দুকে দিলে ইন্দু প্রভাতকে লাস্ট পিরিয়ডের ডেটটা জানায়। প্রভাত ইন্দুকে বলে সে মৌসুমীকে নিয়ে ভেতরে গিয়ে বাচ্চার পজিশনটা চেক করে দেখুক। টাকার কথা শুনে আজ আর বিশ্বাস কোনো কিছুতেই বাধা দেয় না। প্রভাত প্রেগনেন্ট মহিলাদের রেজিস্টারে তার প্রথম প্রেগনেন্ট পেশেন্টের নামটা এন্ট্রি করে রাখে। রাতে কোয়ার্টারে ফিরে প্রভাত গার্গীকে প্রথম ডেলিভারি পেশেন্টের ব্যাপারে জানায়, পাশাপাশি গার্গীকে ধন্যবাদও জানায়। গার্গী প্রভাতকে সম্ভব হলে একবার সুগ্গপুর পিএসসিতে ঘুরে আসার জন্য বলে, কারণ লাস্ট 2 বার এই স্বাস্থ্যকেন্দ্রটাই আদর্শ পিএসসির অ্যাওয়ার্ড জিতেছে। পরের দিন সকালে ফুটানি এবং গোবিন্দ ডাক সাহেবকে গোবিন্দের বাড়িতে নিয়ে আসে যাতে গোবিন্দের 1.5 লাখ টাকার সমস্যাটা সমাধান করা যায়। ফুটানি গোবিন্দের 2 ভাইকে বোঝায় গোবিন্দের চাকরিটা পার্মানেন্ট করার জন্য বাবু সাহেবকে 1.5 লাখ টাকা দেওয়া লাগবে। 2 ভাই পাল্টা জিজ্ঞেস করে গোবিন্দের কাছে কি 1.5 লাখ টাকা নেই? গোবিন্দ বিস্ময়ের সাথে বলে 13,000 টাকা স্যালারি পেয়ে 11 মাসে সে 1.5 লাখ টাকা জমাবে কিভাবে? ওরা জিজ্ঞেস করে তাহলে কত টাকা জমেছে? গোবিন্দ 13 গুণ 11 হিসেব করতে করতেই তার এক ভাবি চট করে বলে দেয় 1,43,000 টাকা হয়। তো 2 ভাই হিসেব করে বলে তাহলে গোবিন্দের মাত্র 7,000 টাকার প্রয়োজন। গোবিন্দ মাথা নামিয়ে বলে 7,000-এ কাজ হবে না, তার সঞ্চয়ে মাত্র 1,200 টাকা আছে। এটা শুনে ওর ভাইয়েরা রেগে যায়। সারা বছর চাকরি করে মাত্র 1,200 টাকা সঞ্চয় করেছে সে। ওরা ডাক সাহেবকে 1.5 লাখ টাকা দেবার জন্য রিকোয়েস্ট করে। ডাক সাহেব প্রথমে ভনিতা করে বলে ওদের ফ্যামিলি ম্যাটার, তাই ওদেরকে সামলানো উচিত। ওরা 2 ভাই জানায় ওদের কাছে দেবার মতো এত টাকা নেই। তখন ডাক সাহেব নিজের স্বার্থের কথাটা জানায়। ডাক সাহেব একটা ক্লিনিক খুলতে চায়। গোবিন্দদের বাবার মার্কেটে একটা জমি আছে, সেই জমির বিনিময়ে সে 1.5 লাখ টাকা দিতে রাজি হয়। গোবিন্দ নিজের স্বার্থে গদমদ হয়ে রাজি হলেও তার ভাইয়েরা বাদ সাধে। প্রথমত জমিটার মূল্য 6 লাখ টাকা
দ্বিতীয়ত জমিটা তাদের পূর্বপুরুষদের স্মৃতি, তাই ওরা ওই জমি কখনোই বিক্রি করবে না। অবশেষে গোবিন্দ আবারও হতাশ হয়ে যায়। হতাশ হয়ে সে হাসপাতালে ফিরে আসার পর প্রভাত তাকে একটা সারপ্রাইজ দেয়। প্রভাত গোবিন্দকে পুরনো এমও স্যারের সাইন করা রিকমেন্ডেশন লেটার এনে দেয়। পাশাপাশি তাকে বলে বাবু সাহেব যদি এবারও রাজি না হয় তাহলে প্রভাত নিজে তার কাছে যাবে। গোবিন্দ খুশি হয়ে বাইকে উঠলে ফুটানি জিজ্ঞেস করে গাড়িতে পর্যাপ্ত তেল আছে কিনা। গোবিন্দ বলে তেল ফুরিয়ে গেলে পথে থেকে কিনে নেবে, কারণ তার সঞ্চয়ে এখনও 1200 টাকা আছে। গোবিন্দ বেরিয়ে যাবার পরে প্রভাত ফুটানি আর ধেলুকি নিয়ে সুগ্গপুর পিএসসিতে যায়, যাতে সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখে তারাও অনুপ্রাণিত হতে পারে। কিন্তু সেখানে গিয়ে তাদের বিস্ময় কাটছিলই না। কত বছর ধরে এই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ আছে তার কোনো হিসেব নেই। বিল্ডিংয়ের বেহাল দশা, আঙিনায় ছাগল চড়ে বেড়াচ্ছে। প্রভাত পাশের চাওয়ালাকে জিজ্ঞেস করে এখানকার এমও স্যার কি আসেন না। চাওয়ালা জানায় এমও সাহেব প্রতি মাসের 6 তারিখে তার কাছে দোকান ভাড়া নিতে আসে। স্যারের ডিউটি এইটুকুই। প্রভাত অবাক হয়ে বলে তাহলে এই স্বাস্থ্যকেন্দ্র পরপর দুবার আদর্শ পিএসসি অ্যাওয়ার্ড কিভাবে জিতল। চাওয়ালা বলে সবই উপরওয়ালার কৃপা। ফুটানি এটা শুনে উপরওয়ালার কাছে প্রার্থনা শুরু করে। তখন চাওয়ালা বলে এই উপরওয়ালা সেই উপরওয়ালা না, এই উপরওয়ালা হলো বাবু সাহেব। বাবু সাহেব যাকে চাইবে সেই আদর্শ পিএসসি অ্যাওয়ার্ড জিতবে। এদিকে গোবিন্দ বাবু সাহেবের কাছে গিয়ে রিকমেন্ডেশন লেটারটা দেয় এবং প্রভাতের কথাটাও বলে। বাবু সাহেব জানায় এই রিকমেন্ডেশন লেটারেও কোনো কাজ হবে না, তার 1.5 লাখ টাকাই লাগবে। বাবু সাহেব অলরেডি খোঁজ নিয়েছে। গোবিন্দ কয়েক জায়গায় টাকার জন্য হাত পেতেও ফিরে এসেছে। অসহায় গোবিন্দ প্রায় কেঁদেই ফেলেছিল। তখনই বাবু সাহেব তাকে মোক্ষম অফারটা দেয়। সে গোবিন্দকে অফার দেয় আমার শালিকে বিয়ে করো, তাহলে আমি তোমার চাকরি পার্মানেন্ট করে দেব। কথাটা শুনে গোবিন্দ পুরোপুরি হকচকিয়ে যায়। তার বিষয় যেন কাটছিলই না। বাবু সাহেব তাকে চিন্তা ভাবনার জন্য সময় দিয়ে চলে যেতে বলে। গোবিন্দ পুরোটা রাস্তায় এই ঝোঁক ভুলতে পারে না। পরের দিন সকালে ডাক সাহেব গ্রামের পথ দিয়ে যাবার সময়ে কুমুদকে মাঠে লাঙ্গল বইতে দেখে গাড়ি থামিয়ে নেমে আসে। কুমুদ পেটের যন্ত্রণায় অস্থির হয়ে যেত, অথচ এখন সুস্থ মানুষের মতো খেতে কাজ করছে দেখে ডাক সাহেব ভাবে তার ঔষধ আর অ্যালকোহলের জন্য হয়তো সে সুস্থ হয়ে গেছে। তাই সে কুমুদকে ডাক দেয়। ডাক সাহেব কুমুদের কাছে নিজের ঢোল পেটাতে শুরু করে যে সে কিভাবে রোগীদের সুস্থ করে দেয়। তখন কুমুদ জিজ্ঞেস করে না খাওয়ার ঔষধ ফেরত দেবার সিস্টেম আছে কিনা, কারণ সে ডাক সাহেবের ঔষধ এবং অ্যালকোহল কোনোটাই খায়নি। ডাক সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে অসুখ সারল কিভাবে। কুমুদ জানায় এমও প্রভাত স্যার তাকে ঔষধ দিয়েছিল, সেই ঔষধ খাবার পরে সে সুস্থ হয়ে গেছে। লাস্ট 10 দিন তার কোনো ব্যথা যন্ত্রণা নেই। এটা শোনার পর ডাক সাহেব একটু আপসেট হয়। সে আশঙ্কা করছিল তাদের দুজনের মাঝে রাইভালরিটি শুরু হয়ে গেছে। সরকারি হাসপাতালে গিয়ে রোগী সুস্থ হওয়া মানে তার ডিমান্ড কমে যাওয়া। আর প্রভাত যদি আদর্শ পিএসসি জিতে যায় তাহলে ডাক সাহেবের ব্যবসা একদম শেষ হয়ে যাবে। তাই সে অ্যাসিস্ট্যান্ট অরবিন্দকে তার ক্লিনিকে একটা অনুষ্ঠানের আয়োজন করতে বলে আর সেখানে গ্রামের সবাইকে ইনভাইট করতে বলে। এদিকে গোবিন্দ তার কলিগ ফুটানি, চানেশ্বর এবং ধেলুর সাথে বাবু সাহেবের অফারের কথাটা শেয়ার করলে ওরা বেশ ফাজলামি করে। তারা এটাকে বেশ ভালো অফার বলেই মনে করছিল। তবে তাদের একটা আশঙ্কাও ছিল, বাবু সাহেব গোবিন্দর মতো ছেলের সাথে তার শালির বিয়ে কেন দেবে। হয়তো তার শালির কোনো সমস্যা আছে। তাই ওরা ভাবছিল গোবিন্দ মতামত জানানোর আগে যে কোনোভাবে ওদের দুজনের দেখা করানো উচিত। এই জন্য ফুটানি গোবিন্দের ভাই সেজে বাবু সাহেবকে ফোন করে। তবে বাবু সাহেব তার চালাকি ধরে ফেলে এবং জিজ্ঞেস করে ফুটানি মিথ্যা বলছিস কেন। ফুটানি অবাক হয়ে জানতে চায় বাবু সাহেবের ফোনে তার নম্বর সেভ করা আছে কিনা। বাবু সাহেব বিরক্ত হয়ে বলে ফুটানি এখানে 15 বছর ধরে কাজ করছে, তাই ফুটানির নম্বর তার ফোনে থাকা স্বাভাবিক। তো ফুটানি বাবু সাহেবকে সরাসরি জানায় গোবিন্দ আর তার শালির দেখা করানো উচিত। তবে বাবু সাহেব বলে তাদের সম্প্রদায়ে বিয়ের আগে পাত্রপাত্রীর দেখা করার নিয়ম নেই। বাবু সাহেবের কথার ওপরে তার আর কিছু বলতে পারে না। বাবু সাহেব ফুটানিকে চা খাওয়ানোর জন্য তার বাড়িতে ডেকে পাঠায়। বাকিরা ফুটানিকে রাজি হয়ে যেতে বলে। ফুটানি ওখানে গেলে অন্তত মেয়েটাকে দেখে এসে আপডেট জানাতে পারবে। এ সময় সেখানে প্রভাত চলে আসে এবং ওরা একসাথে কি করছে জানতে চায়। তবে ওরা প্রভাতকে আপাতত কিছুই বলে না। আদর্শ পিএসসির ব্যাপারে প্ল্যান করছে বলে ব্যাপারটা এড়িয়ে যায়। হাসপাতালে পেইন্টিংয়ের কাজ চলছিল, তাই প্রভাত বাইরে চেম্বার বসিয়েছে। তার কাছে শৃঙ্গার নামের এক বৃদ্ধ রোগী এসেছে। গোবিন্দ আর ধেলু লোকটার সাথে ফাজলামি শুরু করে, কারণ লোকটা একটু তোতলা টাইপের। ওদের আচরণের জন্য প্রভাত লোকটার কাছে ক্ষমা চায়।
লোকটা হাই প্রেশারের সমস্যা নিয়ে এসেছে। সে সরাসরি প্রভাতের কাছে প্রেশারের ঔষধ চায়, কিন্তু প্রেশার না মেপে তো ঔষধের ডোজ দেওয়া যাবে না। তাই সে গোবিন্দকে বিপি মেশিন আনতে বলে। তবে গোবিন্দ জানায় নতুন সাপ্লাইয়ের ভেতরে বিপি মেশিন আছে, হয়তো সেটা নিচের দিকে পড়ে গেছে, বের করতে সময় লাগবে। প্রভাত নিরুপায় হয়ে লোকটার কাছে ক্ষমা চেয়ে কিছুক্ষণ পরে আবারও আসতে বলে। প্রভাতের ভালো ব্যবহার দেখে লোকটা তার কথা মেনে নেয়। এ সময় আবার গার্গী প্রভাতকে ফোনে ইনফর্ম করে আদর্শ পিএসসির জন্য ইন্সপেকশন শুরু হয়ে গেছে। 2-1 দিনের ভেতরেই সিএমওর প্রতিনিধি দল প্রভাতের হাসপাতালে ইন্সপেকশনে যেতে পারে। এটা শুনে প্রভাত অস্থির হয়ে যায়, কারণ এখনও হাসপাতালের রিপেয়ারের অনেক কাজ বাকি। সে দ্রুত পেইন্টিং শেষ করতে বলে। চানেশ্বর আঙুল দিয়ে রং চেক করে বলে আর ঘণ্টাখানেকের ভেতরেই সব শুকিয়ে যাবে। তবে প্রভাতের হাতে এত সময় ছিল না, তাই রং শুকাতে শুকাতে সে জিনিসপত্র ভেতরে ঢোকাতে বলে। প্রভাত নিজেও হাত লাগাচ্ছিল, শুধু চানেশ্বর খালি দাঁড়িয়ে গলাবাজি করছিল। প্রভাত তাকে এত ফাপড় না মেরে কাজে হাত দিতে বললে চানেশ্বর বলে সে হাত লাগিয়ে যা কাজ করতে পারবে তার চেয়ে কমান্ড দিয়ে আরও বেশি কাজ করাতে পারবে। প্রভাতের জিনিসপত্র ভেতরে নিয়ে যাবার সুযোগ হয় না, কারণ গ্রামের একটা ছেলে চিল্লাতে চিল্লাতে দ্রুত সাইকেল নিয়ে ছুটে এসে বলে তাকে সাপে কেটেছে। প্রভাত চেক করে দেখে 2টো দাঁতের বাইট মার্ক, মানে বিষধর সাপ কেটেছে। কী সাপে কামড়েছে জিজ্ঞেস করলে ছেলেটা জানায় সে বস্তায় ভরে সাপটা ধরে এনেছে। মুহূর্তেই তার আনা বস্তাটা সবার আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে তারা আতঙ্কের সাথে বস্তা খুলে দেখে ভেতরে কোনো সাপ নেই। ছেলেটা জানায় সে সাপটা বস্তার ভেতরে করেই এনেছিল। বস্তায় সাপ নেই মানে সেটা এখানেই কোথাও বেরিয়ে গেছে। সবাই আতঙ্কে সাপ খুঁজতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ গোবিন্দ কিছু খেয়াল করে প্রভাতকে নড়াচড়া করতে বারণ করে। সবাই সেদিকে ফোকাস করে দেখে একটা বিষাক্ত প্রজাতির সাপ প্রভাতের পায়ের ওপরে উঠে গেছে। প্রভাত শান্তভাবে দাঁড়িয়ে থাকায় সাপটা পা থেকে নেমে যায়। এরপরে সে ছেলেটা আর চানেশ্বরকে নিয়ে জেলা হাসপাতালের উদ্দেশ্যে বাইকে করে বেরিয়ে যায়, কারণ ওখানে ছাড়া সাপের অ্যান্টিভেনম অ্যাভেলেবল নেই। যাবার আগে প্রভাত গোবিন্দ আর ধেলুকে সব গুছিয়ে রাখতে বলে যায়, যদিও এদের দুজনের ঔষধ সাজিয়ে রাখার ব্যাপারে একেবারেই কোনো নলেজ ছিল না। এর মধ্যে আবার ডাক সাহেব লোকাল নেতা কিশোরীকে নিয়ে হাসপাতালে চলে আসে। ডাক সাহেবের ক্লিনিকের সামনে যেহেতু অনুষ্ঠান, তাই ওরা দুজনকেই তুলে নিয়ে যায়। অবশ্য প্রভাত জানতো ওরা অকর্মক, তাই সে আগে গার্গীকে ফোন করে দিয়েছিল যাতে সে এসে সব সাজিয়ে দিয়ে যায়। তাই একটু পরে গার্গী এসে সব সুন্দর করে সাজিয়ে রাখে। অন্যদিকে ফুটানি বাবু সাহেবের বাড়িতে যায়। সে গেটে ঢোকার আগে একজন চাকর মতো ছেলেকে গাড়ি পরিষ্কার করতে দেখে ডাক দিয়ে বলে সে বাবু সাহেবের সাথে দেখা করতে এসেছে। প্রথমে ছেলেটা ভেতরে ঢুকতে না দিলে ফুটানি তাকে একটু ফুটানি দেখালে সে গেট খুলে দেয়। ভেতরে ঢোকার পরে বাবু সাহেব তাকে বসতে বলে। বাবু সাহেব হুঙ্কার দিতেই গেটের ছেলেটা সহ আরেকটা ছেলে নাস্তা নিয়ে হাজির হয়। যদিও সাথে ঘোমটা দেওয়া একটা মেয়েও এসেছিল। ফুটানি ভেবেছিল এই ছেলে দুইটা বাড়ির কাজের লোক, তবে বাবু সাহেব জানায় ওরা তার 2 ভাইরা, মানে তার 2 শালীর হাজব্যান্ড। বাবু সাহেবের শাশুড়ি করোনার সময় মারা যাবার পরে 3 শালীর দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। সে 2 শালীর অলরেডি বিয়ে দিয়েছে, এখন শুধু ছোট শালী বাকি, যার সাথে গোবিন্দের বিয়ের কথা বলা হয়েছে। বাবু সাহেব ঘোমটা পরা মেয়েটাকে দেখিয়ে বলে এইটাই তার ছোট শালী। মেয়েটা ফুটানির সাইডের পেছনের দিকে দাঁড়িয়েছিল, তাই সে গোপনে মোবাইলের ভিডিও রেকর্ড চালু করে আর ফোন উল্টো করে ধরে রেখে মেয়েটার ভিডিও নেবার চেষ্টা করে। যদিও এতে তার বেশ ভয় লাগছিল বলে হাত পা কাঁপছিল। বাবু সাহেব সেটা নোটিস করলে সে অজুহাত দেয় বাইরে বাইক চালিয়ে আসার জন্য তার ঠান্ডা লেগেছে। বাবু সাহেব তাকে চা খেতে বললে সে এক চুমুকেই চা খেয়ে নেয়। তার উদ্দেশ্য যত দ্রুত এখান থেকে বেরোনো যায়। ফুটানি হাসপাতালে ফিরে এসে দেখে গার্গী ওষুধগুলো সাজিয়ে রেখেছে। ততক্ষণে গোবিন্দ আর ধেলুও ফিরে এসেছিল। গার্গী ওদেরকে সব বুঝিয়ে দিয়ে চলে যায়। তবে ওরা কাজ বাদ দিয়ে গোবিন্দের বিয়ের পাত্রীর ব্যাপার নিয়ে আলোচনায় বসে যায়। ফুটানি তার রেকর্ড করা আনা ভিডিওটা গোবিন্দকে দেখায়। তবে গোবিন্দ খুশি হবার বদলে আরও রেগে যায়, কারণ ফুটানি ঠিকঠাক মোবাইলটা না ধরায় মেয়েটার ভিডিও না করে তার পাশের ছেলেটার ভিডিও করে ফেলেছে। তবুও ফুটানির কাছে তারা মেয়েটার খুঁটিনাটির ডিটেলস জানতে চায়, কথা বলতে পারে কিনা, হাত পা ঠিক আছে কিনা, সিনেবাজের ভিডিও দেখে কিনা, এই সমস্ত আর কি। যদিও ফুটানি কোনো উত্তরই ঠিকঠাক দিতে পারছিল না, তাই গোবিন্দ আরও আশাহত হয়। সে বিয়ের আগে মেয়েটাকে একবার দেখতে চাইছিল, যাতে সে মেয়েটাকে ফিল করতে পারে আর যাতে তার মনে না হয় সে ডিলের মাধ্যমে বিয়েটা করছে। গোবিন্দ আপসেট হয়ে বসেছিল। এই সময় তার মোবাইলে একটা মেসেজ আসে। সে মেসেজ চালু করেই দেখে পাত্রী তাকে একটা ফটো আর ভয়েস মেসেজ পাঠিয়েছে। মেয়েটা বলেছে নেন, আমাকে দেখে নেন। সিক্রেটলি ভিডিও বানানোর কি দরকার ছিল?
মেয়েটা দেখতেও যেমন সুন্দর, তার ভয়েসও তেমনই সুন্দর। তাই গোবিন্দের সব হতাশা কেটে যায় এবং আনন্দে সে বারবার ভয়েসটা শুনতে থাকে। এরই মধ্যে হাসপাতালে প্রভাত ফিরে আসে। এখন অনেক ইকুইপমেন্ট সাজিয়ে রাখা বাকি, অথচ ভেতরের ঘরে ওরা হাসি তামাশা করছে। তাই প্রভাত রেগে গিয়ে ওদেরকে বকাঝকা শুরু করে। এই সময় প্রেশার মাপার জন্য বৃদ্ধ রোগী আবারও ফিরে আসে। প্রভাত প্রেশারের ওষুধ চাইলে ফুটানি জানায় ঔষধের সাপ্লাই নেই। প্রভাত বলে রেজিস্টার অনুযায়ী ওষুধ থাকার কথা। ফুটানি জানায় রেজিস্টার মেনটেন করা হয়নি। প্রভাত এবার রোগীর সামনে বেশ বেইজ্জতিতে পড়ে যায়। এরই মধ্যে আবার সিএমও অফিসের ইন্সপেকশন টিম এসে পৌঁছে যায়। প্রভাত দ্রুত বাইরে গিয়ে ইনচার্জ ম্যাডামকে রিকোয়েস্ট করে আগামীকাল আসার জন্য। তবে ম্যাডাম জানায় সারপ্রাইজ চেক এমনই, হুটহাট করে চেকিংয়ে চলে আসে। প্রভাত একই রিকোয়েস্ট বারবার করলে ম্যাডাম বলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আমি আর এখানে ইন্সপেকশনে আসবো না। রিপোর্টে লিখে দেব এই হাসপাতালটা আদর্শ পিএসসির জন্য এখনও কোয়ালিফাইড না। এটা শুনে প্রভাত তাকে ইন্সপেকশন করতে দিতে রাজি হয়ে যায়। তবে চৌকাঠে ওরা পা রাখতেই কারেন্ট চলে যায়। তাই ওরা প্রভাতের ভাগ্যের প্রশংসা করে বলে তারা আগামীকাল সকালে আবারও ইন্সপেকশনে আসবে। ইন্সপেকশন টিম চলে যাবার পরে ফুটানি ফিউজ হাতে বেরিয়ে এসে বলে ওরা ভাগ্যের জোরে বাঁচেনি, বরং তার কারণে বেঁচেছে। ফুটানি যদি সঠিক সময়ে ফিউজটা বের করে না ফেলতো তাহলে আগেই এই হাসপাতাল ডিসকোয়ালিফাই হয়ে যেত। এখন হাতে যেহেতু সকাল পর্যন্ত সময় আছে, তাই ওরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এসব দেখে প্রভাতের রাগও খুশিতে পানি হয়ে যায়। পরের দিন সকালে স্টাফেরা আগেভাগেই হাসপাতালে চলে আসে। তবে গোবিন্দ একটু আপসেট ছিল, কারণ তার দুই ভাই বিয়ের প্রপোজাল মেনে নিচ্ছিল না। আবার তার মাও ভাইদের কথাই শোনে। তাই বলা যায় গোবিন্দ ফ্যামিলির কারো সাপোর্টই পাচ্ছিল না। আবার বিয়ের জন্য সে এতটাই মরিয়া হয়ে গেছে যে পালিয়ে বিয়ে করার কথা ভাবছিল। তবে ফুটানি বলে এরকম করলে ওর ভাইয়েরা ওকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে। গোবিন্দ এবার টেনশনে পড়ে যায় কিভাবে এই ঝামেলা সামলাবে। তখন চানেশ্বর জানায় বাবু সাহেবের সাথে তার কথা হয়ে গেছে, তার একটা সমাধান বের করেছে। বিয়ের জন্য গোবিন্দকে কিডন্যাপের ড্রামা করা হবে, মানে বাইরে থেকে দেখানো হবে গোবিন্দকে কিডন্যাপ করে বাবু সাহেবের শালীর সাথে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এতে গোবিন্দের আর কোনো দোষ থাকবে না। তবে বিয়েটা আজই করা লাগবে, এরপরে আর বাবু সাহেব কোনো সুযোগ দেবে না। যদিও ব্যাপারটা অসম্মানজনক, তবুও গোবিন্দ চাকরি বাঁচাতে সেটা মেনে নেয়। এরই মধ্যে প্রভাত হাসপাতালে চলে এলে গোবিন্দ তার কাছে গিয়ে নিজের বিয়ের কথাটা জানায়। প্রথমে প্রভাত ভাবছিল গোবিন্দ ফাজলামি করছে, তাই সে গোবিন্দকে কাজে লাগতে বলে, কারণ আজ সিএমওর প্রতিনিধি দল আসবে। তবে গোবিন্দ কসম খেয়ে বলে আজ সত্যি তার বিয়ে। প্রভাত জানতে চায় গোবিন্দ আগে কেন বলেনি। গোবিন্দ জানায় সে নিজেও মাত্রই বিয়ের কথা জানতে পারল। প্রভাত জিজ্ঞেস করে পাত্রী কে? তখন গোবিন্দ বাবু সাহেবের শালীর কথা বললে প্রভাত অবাক হয়ে যায়। গোবিন্দ এক্সপ্লেন করে বলে বাবু সাহেব ঘুষ চেয়েছিল, সে দিতে পারেনি, তাই বাবু সাহেব তার শালীর সাথে বিয়ের অফার দিয়েছে। গোবিন্দের কথা শুনে প্রভাত আরও বেশি অবাক হয়ে যায়। গোবিন্দ বলে বিয়েতে তার ফ্যামিলির কেউই উপস্থিত থাকছে না, তাই সে প্রভাতকে বিয়েতে তার পক্ষে উপস্থিত থাকার জন্য রিকোয়েস্ট করে। তবে প্রভাত সরাসরি না করে দেয়, কারণ যা ঘটতে যাচ্ছে তা অন্যায়, সে কোনো অন্যায়ের সঙ্গ দিতে পারবে না। তো গোবিন্দ এতে একটু আপসেট হয়ে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে গতদিনের প্রতিনিধি টিম ইন্সপেকশনের জন্য আসে। ইনচার্জ ম্যাডাম দোষ ধরার সর্বোচ্চ চেষ্টা চালাতে থাকে। রং এত কাঁচা কেন? রঙের গন্ধে পেশেন্টের কি অস্বস্তি হয় না? এরকম হাজারো প্রশ্নে জর্জরিত করে রাখে। শেষে একটা জুৎসই দোষ সে খুঁজে পায়। এই গ্রামে প্রায় 5,000 লোকজন, অথচ পেশেন্ট আসে মাত্র 15 থেকে 20 জন। তবে ফুটানি এক্সপ্লেন করে প্রভাত স্যার আসার পর থেকে গ্রামের লোকেদের রোগবালাই দূর হয়ে গেছে, তাই রোগীর চাপ কম। এছাড়াও তারা সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়। তবুও দোষ ধরার কোনো জায়গা না পেয়ে স্যাটিসফ্যাকশনের সাথে ফিরে যায়। ওরা চলে যাবার পরপরই গোবিন্দকে কিডন্যাপের জন্য লোক চলে আসে। তাকে কিডন্যাপের জন্য একটা অ্যাম্বুলেন্স আনা হয়েছিল। সাথে ছিল বাবু সাহেবের 2 ভাইরা আর একজন কিডন্যাপিং স্পেশালিস্ট। তাদেরকে দেখে গোবিন্দ খুবই এক্সাইটেড হয়ে যায়। সে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওদের কাছে চলে যায়। ওরা কিডন্যাপ করতে এসেও বেশ জামাই আদরের সাথে গোবিন্দকে গাড়িতে তুলছিল। তাই ফুটানি বলে কিডন্যাপিংকে কিডন্যাপের মতোই দেখাতে হবে। তাই তারা গোবিন্দকে কয়েকটা কিল ঘুষি লাথি মেরে গাড়িতে তুলে নেয়। বাবু সাহেবের বাড়ির সামনে এসে নামিয়ে দেবার সময় তারা একই কাজ করলে এবার গোবিন্দ একটু বিরক্ত হয়। বাবু সাহেব এগিয়ে এসে গোবিন্দকে ভেতরে নিয়ে যেতে বলে। এরপরে কিডন্যাপিং স্পেশালিস্টকে 500 টাকা দেয়। লোকটা অবাক হয়ে বলে
চানেশ্বরের সাথে তার 5,000 টাকার ডিল হয়েছিল। বাবু সাহেব বিরক্ত হয়ে বাকি 4,500 চানেশ্বরের কাছ থেকে নিতে বলে। লোকটা আরও 500 টাকার জন্য রিকোয়েস্ট করলেও বাবু সাহেব তাকে টাকা না দিয়ে তাড়িয়ে দেয়। এদিকে গোবিন্দকে চিলেকোঠার একটা ঘরে রেখে আসা হয়। গোবিন্দ অবাক হয়ে বলে, এখানে কি তাকে ভিকটিমের মতো থাকতে হবে নাকি? আফটার অল সে এই বাড়ির জামাই। তার বাকি 2 ভাইরা ভাই বলে, বিয়ের আগে পর্যন্ত সে এখানকার ভিকটিমই। এই সময় বাইরে থেকে একটা মেয়ের চিল্লানো শোনা যায়, ফুলেরার আঙ্কেল চলে এসেছে। বাবু সাহেব বিয়েতে ফুলেরা গ্রামের বর্তমান পঞ্চায়েত প্রধান ক্রান্তি দেবীর হাজব্যান্ড ভূষণকে ইনভাইট করেছে। যদিও ফুলেরা গ্রামে পঞ্চায়েত প্রধান মহিলাই হয়, তবে অ্যাকচুয়ালি পাবলিক পাওয়ার থাকে তাদের হাজব্যান্ডের হাতেই। তো ভূষণ সাথে করে বিনোদকেও নিয়ে আসে। বিনোদ সবসময় তার সাথে ছায়ার মতো লেগে থাকে। তো যাই হোক, বিনোদ বাবু সাহেবের বিশাল বাড়িঘর দেখে অবাক হয়ে যায়। ভূষণ বলে, বাবু সাহেব সিএমও অফিসের পিএর চাকরি করে, তাই এদিক সেদিক করে টাকা পয়সা সে ভালোই কামিয়েছে। দুজনকে আসতে দেখে বাবু সাহেব ওদেরকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়। রাতে বিয়ের জন্য গোবিন্দ সাজতে শুরু করে। বাইরে মহিলা বাচ্চা কাচ্চারা আনন্দ করছিল। বাবু সাহেবের বাড়িতে জেনারেটরেরও ব্যবস্থা আছে। বিদ্যুৎ চলে গেলেও তার বাড়ি আলোয় ঝকমক করে। কিন্তু এই আলোর ঝলকানিতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। বিয়ের আগ মুহূর্তে পাত্রী ভান্দানার মেগির ব্যারাম ওঠে। মুহূর্তে হইহুল্লা শুরু হয়ে যায়। কেউ রসুন আনতে বলে, কেউ এটা কেউ সেটা আনতে তাড়া দেয়। এসব হইহুল্লার আওয়াজ চিলেকোঠায় গোবিন্দের কানেও পৌঁছায়। সে ছুটে নিচে এসে হবু বউয়ের এই কন্ডিশন দেখে হকচকিয়ে যায়। তবে সে বেশ আতঙ্কিতও ছিল। সে ডাক্তার ডাকতে বলে, তবে বাবু সাহেব ডাক্তার না ডাকার পরামর্শ দেয়। তার মতে একটু পরেই এটা ভালো হয়ে যাবে। কিন্তু গোবিন্দ জেদ ধরে, বাবু সাহেব ডাক্তার না ডাকলে সে নিজেই ডাক্তার ডাকবে। পাশ থেকে ভূষণ বাবু সাহেবকে কানে কানে বলে, ডাক্তার ডাকলে লোক জানাজানি হয়ে যাবে। তাই বাবু সাহেব গোবিন্দকে থামিয়ে নিজেই গার্গীকে ফোন করে, কারণ সে শুধু গার্গীকেই ভরসা করে। তবে গার্গী আবার এত রাতে একা একা জঙ্গল পেরিয়ে আসতে পারছিল না। তাই সে প্রভাতকে ডেকে তাকেও সাথে যেতে বলে। যদিও সে প্রভাতকে বলেনি বাবু সাহেবের বাড়িতে যাচ্ছে। বাড়ির সামনে আসার পর সে কথাটা জানায়। এরপরে সে প্রভাতকে নিয়ে ভেতরে ঢোকে। বাবু সাহেব প্রভাতকে দেখে একটু বিরক্ত হয়, তবে গার্গী জানায় প্রভাত কোনো সমস্যা করবে না। তাছাড়া সে নিউরোসার্জনের স্পেশালিস্ট, তাই ও ভান্দানার সমস্যা ভালো করে বুঝবে। প্রভাত এগিয়ে গিয়ে রোগীকে চেক আপ করে জানায় আপাতত আর কোনো সমস্যা নেই। প্রভাত ভান্দানার অতীতের মেডিকেল হিস্ট্রি জানতে চাইলে কেউই কিছু বলতে পারে না। প্রভাত অবাক হয়, কারণ এর আগে ভান্দানাকে কেউ ডাক্তার দেখায়নি। গার্গী এক্সপ্লেন করে, গ্রামে এই ব্যাপারগুলোকে কনফিডেন্সিয়াল হিসেবে দেখা হয়। লোক জানাজানি হলে মেয়ের বিয়ে হবে না, এই ভয়ে কেউ ডাক্তার ডাকে না। প্রভাত বিরক্ত হয়, কারণ গোবিন্দের সাথে মেয়েটার বিয়ে হবার কথা, অথচ গোবিন্দ এই ব্যাপারে কিছুই জানে না। প্রভাত বাবু সাহেবের সাথে আর্গুমেন্ট শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক করতে গার্গী প্রভাতকে নিয়ে সাইডে চলে যায়। গার্গী তাকে বোঝায় সে প্রভাতকে এই জন্য এনেছে যাতে প্রভাত বাবু সাহেবকে খুশি করতে পারে। এতে তার আদর্শ পিএসসি জেতা সহজ হবে। প্রভাত বলে, এভাবে যদি আদর্শ পিএসসি জেতার ইচ্ছা থাকতো তাহলে সে গার্গীর মতো শাড়ি উপহার পাঠাতো। সে কুমুদের জন্য ঔষধ আনতে গিয়ে গার্গীকে সিএমও স্যারের স্ত্রীর জন্য শাড়ি উপহার পাঠাতে দেখেছিল। তারই প্রেক্ষিতে প্রভাত কথাটা বলে আর কি। আর কথাটা শুনে গার্গীও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। সে বলে, প্রভাতের ভালো মানুষের এখানে কোনো খাওয়া নেই। এখানকার মানুষদের ভালো মানুষই সততা এসবের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন ঔষধের। গার্গী মাঝে মধ্যে কম্প্রোমাইজ করে যাতে সে মানুষগুলোর জন্য ঔষধের ব্যবস্থা করতে পারে। দুজনের তর্কাতর্কির মাঝে ভান্দানার সেন্স ফিরে আসলে তারা সেখানে চলে যায়। প্রভাত জানতে চায় ভান্দানার কোনো সমস্যা হচ্ছে কিনা। ভান্দানা জানায় সে ঠিক আছে, তবে তার দুশ্চিন্তা হচ্ছিল এই ঘটনার পরে গোবিন্দ তাকে আর বিয়ে করবে কিনা। এ সময় গোবিন্দ প্রভাতকে ডেকে পাঠায়। প্রভাতকে যেতে দেখে ভূষণ সহ কয়েকজন কানাঘুষা শুরু করে। প্রভাত গোবিন্দের অনেক ক্লোজ, তাই প্রভাত যা বলবে গোবিন্দ হয়তো সেটাই করবে। বাবু সাহেব কোনো রিস্ক নিতে চাইছিল না, তাই সে গার্গীকেও পাঠিয়ে দেয় যাতে প্রভাত বেঁকে বসলেও সে প্রভাতকে সামলে নিতে পারে। চিলেকোঠার ঘরে যাবার পরে গোবিন্দ প্রভাতের কাছে জানতে চায় তার আর ভান্দানার যদি বিয়ে হয় তাহলে ভান্দানার রোগ বাচ্চাদের মাঝেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে কিনা। প্রভাত সত্যিটাই জানিয়ে দেয় সম্ভাবনা আছে, কারণ বাচ্চারা অনেক দোষগুণই বাবা মায়ের কাছ থেকে পায়। প্রভাত গোবিন্দকে পরামর্শ দেয় গোবিন্দ যদি সত্যি ভান্দানাকে পছন্দ হয়ে থাকে তবে যেন সে বিয়েটা না ভাঙে, কারণ অসংখ্য মানুষ মৃগী রোগ থাকা সত্ত্বেও স্বাভাবিক জীবন কাটায়। পাশাপাশি প্রভাত তাকে চয়েজের অপশন রেখে বলে
গোবিন্দের মন না চাইলে বিয়েটা করার দরকার নেই। যেহেতু জীবনটা গোবিন্দের, তাই সিদ্ধান্তটাও তার ওপরই ছেড়ে যায়। তো গোবিন্দ এক মুহূর্ত ভাবার পরে নিচে নেমে যায়। নিচে টেনশনে সবার মন খারাপ, বেশ গুমোট পরিবেশ বিরাজ করছিল। গোবিন্দ বাবু সাহেবকে বলে, সেই সকালে আমাকে কিডন্যাপ করে এনেছেন, বিয়ে কখন হবে? গোবিন্দের এক কথাতেই পুরো মহল চেঞ্জ হয়ে যায়। ভান্দানার মুখেও হাসি ফোটে। আনন্দ উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়েটা সম্পন্ন হয়। রাতে গোবিন্দ আর ভান্দানা বাসর ঘরে নিজেদের ভেতরে ভালো মন্দ বোঝাপড়া করে নিচ্ছিল। আর প্রভাত এবং গার্গী কোয়ার্টারে ফিরছিল। তাদের স্কুটারে তেল শেষ, তাই স্কুটার ঠেলে হেঁটেই ফিরতে হচ্ছিল। এ সময় ফুটানি প্রভাতকে কনফারেন্স কলে রেখে গোবিন্দকে ফোন করে। ফুটানি কিছুক্ষণ গোবিন্দের সাথে ফাজলামি করে, এরপরে প্রভাতকে জানায় আগামীকাল আদর্শ পিএসসি অ্যাওয়ার্ডের রেজাল্ট বের হবে। প্রভাতের লাস্ট কিছুদিন যা পারফরমেন্স তার উপরে বেসিস করে, প্লাস আজকে সে বাবু সাহেবের যা উপকার করলো, তাতে সবাই এক প্রকার নিশ্চিতই ছিল প্রভাতই অ্যাওয়ার্ডটা জিতবে। পরের দিন সকালে গোবিন্দ ভান্দানাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। নতুন বউ দেখতে পুরো পাড়া এসে ভিড় করে। যদিও গোবিন্দের বাড়ির লোকেরা কেউ খুশি ছিল না। বর বউকে দেখার জন্য ভিড় ঠেলে সামনে আসার চেষ্টা করে কথিত ডাইনির ছেলে। এতে বিশ্বাস ধাক্কা খেয়ে পড়ে যায়। ফলে বিশ্বাস না বুঝে রাগের মাথায় ছেলেটাকে থাপ্পড় মেরে দেয়। তার থাপ্পড়টা এতই জোরে ছিল যে ছেলেটার ঠোঁট কেটে গল গল করে ব্লিডিং শুরু হয়। লোকজন এটা দেখে বিশ্বাসকে বকাঝকা শুরু করে, সে ডাইনির ছেলের গায়ে কেন হাত তুলল। ডাইনি এবার অভিশাপ দিয়ে তার লাইফ তছনছ করে দেবে। বিশ্বাস নিজেও বেশ আতঙ্কিত হয়ে পড়ে। সে না বুঝেই কাজটা করে ফেলেছে। ডাইনি খবর পেয়ে ছেলেকে নিয়ে বিশ্বাসের বাড়ির সামনে যায়। এরপরে চিল্লিয়ে বিশ্বাসকে বাড়ি থেকে বের হতে বলে। বিশ্বাস বের হলে ডাইনি তাকে অভিশাপ দেয়, রক্তের বদলে রক্ত, সন্তানের বদলে সন্তান। বিশ্বাস যেভাবে তার ছেলের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, বিশ্বাসের শরীর থেকেও একইভাবে রক্ত ঝরবে। ডাইনির অভিশাপ শুনে বিশ্বাস আরও বেশি ঘাবড়ে যায়, কারণ তার স্ত্রী সন্তান সম্ভবা, যে কোনো সময়ই তার ডেলিভারির সময় হয়ে যেতে পারে। যাই হোক, এদিকে প্রভাত সকাল 10টার সময়ে সিএমওর ওয়েবসাইট সামনে নিয়ে বসেছিল, কারণ এখন আদর্শ পিএসসি অ্যাওয়ার্ডের রেজাল্ট দেওয়া হবে। তারা তো অলমোস্ট শিওর ছিল প্রভাতই অ্যাওয়ার্ড পাবে, কিন্তু রেজাল্টে দেখা যায় প্রভাত অ্যাওয়ার্ড পায়নি, বরং এবারের অ্যাওয়ার্ড পেয়েছে গার্গী। গার্গীও এই নিয়ে বেশ খুশি ছিল। গার্গী কোয়ার্টার থেকে বের হয়ে প্রভাতকে সমবেদনা জানায়। তবে প্রভাত বেশ আপসেট হয়েছিল। সে নিজের ফ্রাস্ট্রেশন ঝেড়ে বলে, হার্ডওয়ার্ক করে কোনো লাভ নেই, এর চেয়ে গার্গীর মতো সিএমও অফিসে শাড়ি বিলি করলে লাভ হতো। কথাটা গার্গীরও ইগোতে লাগে, ফলে দুজনের ভেতরে তর্কাতর্কি শুরু হয়ে যায়। যদিও প্রভাতের আপসেট হওয়াটা স্বাভাবিক, সে অ্যাওয়ার্ড জেতার জন্য কি না করেছে, সে অবশ্যই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে। গার্গী বলে, প্রভাতের কাছে পেশেন্ট আসে না প্রভাতের ইগোর কারণে। ফুটানি দুজনকে থামতে বলে, কারণ নষ্ট সিস্টেম চাই এদের মতো ক্যাপাবল ডাক্তারেরা নিজেদের ভেতরে গ্যাঞ্জাম করুক। প্রভাত খোঁচা দেয়, গার্গী নিজেই এই নষ্ট সিস্টেমের অংশ। গার্গীর হিসেবে আবার সিস্টেমের কোনো দোষ নেই। যারা সিস্টেমের সাথে নিজেদের মানিয়ে নিতে পারছে না, এটা তাদের দোষ। তো দুজনের তর্কাতর্কির ভেতরে গার্গীকে নিয়ে যাবার জন্য সিএমও অফিস থেকে গাড়ি এসে থামলে গার্গী উঠে চলে যায়। অন্যদিকে বিশ্বাসের স্ত্রী মৌসুমীর হঠাৎ ব্লিডিং শুরু হয়। ব্লিডিং কোনোভাবেই থামছিল না। সবাই ভাবছিল ডাইনির অভিশাপের কারণেই এমন হচ্ছে। বিশ্বাস দ্রুত ডাক সাহেবকে ডেকে আনে। ডাক সাহেব অনেক ব্লিডিং হওয়া দেখে ঘাবড়ে যায়। এই ধরনের কেসে সে ডিল করতে পারে না, তাই সে বিশ্বাসকে বোঝায় তার স্ত্রীর সমাধান সায়েন্সের রেঞ্জের অনেক বাইরে। সে পণ্ডিতকে ডেকে ডাইনির অভিশাপ কাটানোর পরামর্শ দিয়ে চলে যায়। মৌসুমী এমও স্যার মানে প্রভাতকে ডাকার জন্য জোরাজোরি করলে বিশ্বাস প্রভাতকে ফোন করে। প্রভাত শোনা মাত্রই রেডি হয়ে বের হয়ে যায়। সাইকেলে যেতে বেশি সময় লাগবে, তাই সে বাইরে পার্ক করে রাখা গার্গীর স্কুটারটা নেয়। কিন্তু স্কুটারে গত রাতেই তেল ফুরিয়ে গেছে। সে রাস্তায় পার্ক করা একটা বাইক থেকে তেল চুরি করতে গেলে ধরা পড়ে যায়। বাইকওয়ালা আচ্ছা মতো গালাগাল শুরু করলে প্রভাত তাকে তেলের দামের চেয়ে অনেক বেশি টাকা দিয়ে কোনো রকমে তেল নিয়ে কেটে পড়ে। সে এসে মৌসুমীর কন্ডিশন দেখে জানায় মৌসুমীর এখনই ডেলিভারি করাতে হবে, আর কোনো অপশন নেই। সে মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়ে নিজে রেডি হবার জন্য বেরিয়ে পড়ে। বিশ্বাসের হাসপাতালে যাবার তেমন ইচ্ছে ছিল না, তবে মৌসুমীর হাসপাতালের ওপরেই ভরসা ছিল, তাই ভ্যানে করে মৌসুমীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ডাক সাহেব ফিরছিল, তখন তার মেয়ের কলেজ থেকে ডিনের ফোন আসে। ডিন জানায় ডাক সাহেবের মেয়ে জুহি পরীক্ষা নকল করতে গিয়ে ধরা পড়েছে।
কলেজ নকলের ব্যাপারে খুবই সেন্সিটিভ, তাই ডিন ডাক সাহেবকে সতর্ক করে দেয় সে যেন নিজের মেয়েকে ভালোভাবে বোঝায়, না হলে পরের বার পরীক্ষায় চিটিং ধরা পড়লে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। ডাক সাহেব খুব টেনশনে ফোন কেটে দেয়। এ সময় আবার অরবিন্দ জানায় প্রভাত ভরসা দিয়েছে সে মৌসুমীর বাচ্চার ডেলিভারি করাবে। ডাক সাহেব বলে এটা অসম্ভব। অরবিন্দ বলে একবার যদি প্রভাত সফল ডেলিভারি করে ফেলে তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ডাক সাহেবের এই নিয়ে কোনো চিন্তা ছিল না, সে শিওর ছিল এই বাচ্চার জীবিত ডেলিভারি সম্ভব না। তাই তার উদ্দেশ্য ছিল প্রভাত যদি সফল ডেলিভারি করতে না পারে তাহলে মব ক্রিয়েট করে তাকে এখান থেকে তাড়াবে। ডাক সাহেব প্রথম কিশোরীর কাছে যায় এবং তাকে উস্কে দিয়ে বলে ডাইনির অভিশাপ না কাটিয়ে প্রভাত মৌসুমীর ডেলিভারি করাচ্ছে, এতে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি হবে। কিশোরীর এমনিতেই প্রভাতের ওপরে পুরনো রাগ ছিল, তাই সেও উস্কে গিয়ে দলবল নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে প্রভাত অবশ্য নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সে সব স্টাফদের ডেকে নেয় এবং তাদেরকে কাজ ভাগ করে দেয়। সে নার্স ইন্দুকে ডেলিভারির জন্য মেডিসিন রেডি করতে বলে, কিন্তু দেখা যায় তাদের প্রয়োজনীয় মেডিসিন নেই। প্রভাত আরও কয়েকটা অল্টারনেটিভ গ্রুপের মেডিসিনের নাম বলে, কিন্তু কোনোটাই তাদের স্টকে নেই। প্রভাত কি করবে বুঝে উঠতে পারছিল না। এই সময় তার বাবা ফোন দিয়ে বকাঝকা শুরু করে, কারণ প্রভাত যে রিস্কটা নিতে যাচ্ছে তা অনেকটা সুইসাইডের মতোই। একটু যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে গ্রামের উগ্র ধর্মান্ত লোকেরা তার কি যে হাল করবে তা সবার ধারণার বাইরে। তবে প্রভাত পিছপা হবে না, সে নিজের দায়িত্ব পালন করবে বলে জানিয়ে দেয়। এরই মধ্যে হাসপাতালের সামনে একটা অ্যাম্বুলেন্স এসে থামে। গোবিন্দ ছুটে গিয়ে দেখে বাবু সাহেব বিয়ের উপহার পাঠিয়েছে। তবে বিয়ের উপহারের ভেতরে মেডিসিনের কার্টুনও রাখা ছিল। যদিও মেডিসিনের জন্য সুপারিশ ভান্দানেই করেছিল, কারণ বাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময়ে গোবিন্দ বলে এসেছিল আজকে ডেলিভারি করা লাগতে পারে। সেই সাথে গোবিন্দ চিন্তিত ছিল হয়তো মেডিসিনের সাপ্লাইও কম পড়তে পারে। এই জন্যই ভান্দানা তার দুলাভাইকে বলে মেডিসিনের ব্যবস্থা করিয়েছে। যাই হোক, বাবু সাহেব প্রভাতকে ফোন করে জানিয়ে দেয় সে বিয়ের গিফটের সাথে পর্যাপ্ত মেডিসিন পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি সে প্রভাতের প্রশংসা করে বলে আদর্শ পিএসসি জাস্ট একটা অ্যাওয়ার্ড, প্রভাতের মতো আদর্শ ডাক্তারের এই অ্যাওয়ার্ডের প্রয়োজন নেই। বাবু সাহেবের কথায় প্রভাত পুরো কনফিডেন্স ফিরে পায়। প্রভাতকে তার বাবা আবারও ফোন করে রিস্ক না নিয়ে ফিরে আসার নির্দেশ দেয়। তবে প্রভাত দায়িত্ববোধের খাতিরে বাবার নির্দেশ অমান্য করে। ফোন কেটে এবার প্রভাত ইগো ভুলে গার্গীকে ফোন করে মৌসুমীর কন্ডিশন জানিয়ে তাকেও হাসপাতালে চলে আসতে বলে। মৌসুমী এবং বাচ্চার যা কন্ডিশন তাতে গার্গীর অভিজ্ঞতা এখানে হয়তো কাজে দেবে। এরই মধ্যে আবার কিশোরী এবং ডাক সাহেবের গ্যাং তাদের দলবল এবং গ্রামবাসীদের নিয়ে চলে আসে। ওদের আসতে দেখে প্রভাত দরজা জানালা সব বন্ধ করে দেয়। সে মৌসুমীর পালস চেক করিয়ে দেখে পালস বেশ ড্রপ করেছে। সে ইন্দুকে বাচ্চার হার্টবিট চেক করতে দিলে ইন্দু কোনো ফিল পাচ্ছিল না, তাই প্রভাত নিজে চেক করে দেখে বাচ্চার হার্টবিটও ড্রপ করছে, মানে বাচ্চাও রিস্কে আছে। এদিকে বাইরে আবার কিশোরী এবং ডাক সাহেব গ্রামবাসীদের উস্কে দেয় ডাইনির অভিশাপ না কাটালে সবাই বিপদে পড়বে, এমন গুজব ছড়িয়ে দেয়। কিশোরী তার পোষা গুন্ডাদের হাসপাতাল ভাঙচুরের নির্দেশ দেয়। তবে প্রথমেই ধেলু বাধা দেয়। ধেলুকে ওরা পাত্তা না দিলে এবার চানেশ্বর সামনে আসে। চানেশ্বরের তো এমনিতেই ভাবসাব আলাদা, সে ঝাড়ির ওপরে ঝাড়ি মেরে সবাইকে দমিয়ে রাখে। তাই কিশোরী নিজেই এবার এগিয়ে আসে। কিশোরী চানেশ্বরকে সুইপার টুইপার বলে তাচ্ছিল্য করতে থাকে। চানেশ্বর একটা জবাব দিতেই কিশোরী রাগ করে তাকে থাপ্পড় মেরে দেয়। ডাক সাহেব এগিয়ে এসে দুজনের ঝামেলা মিটমাটের চেষ্টা করে। এই সময় আবার পরিস্থিতি বুঝে ফুটানি পুলিশ নিয়ে সেখানে চলে আসে। পুলিশ দেখে কিশোরী একটু অবাক হয়। কিশোরী এগিয়ে গিয়ে ইন্সপেক্টরকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে সে জানায় ফুটানি অভিযোগ করেছে কিছু লোক হাসপাতালে ভাঙচুর করতে এসেছে, স্টাফদের প্রাণের ঝুঁকি আছে, তাই তারা এসেছে। কিশোরী ইন্সপেক্টরকে বোঝায় এখানে আমার মতো আদর্শ পলিটিশিয়ান আছে, তাই কোনো ঝামেলা হবে না। কিশোরী ইন্সপেক্টরকে থানায় ফিরে যেতে রিকোয়েস্ট করে। তবে ইন্সপেক্টর তো জানতো লোকটা কতটা বজ্জাত, তাই সে ওখানেই থেকে যায়। ডাক সাহেব অবশ্য এদের ভেতরে ছিল না, কারণ তার কাছে তখন তার মেয়ে জুহির ফোন এসেছিল। তাই কথা বলতে সে সাইডে চলে যায়। সে জুহিকে বলে তোমার জন্য আমি হাড় ভাঙা পরিশ্রম করছি, দিনরাত টাকা কামাচ্ছি, অথচ তুমি কি করছো? তোমার শুধু একটাই কাজ ছিল মন দিয়ে পড়া এবং সততার সাথে পাশ করা, অথচ সেটাও তুমি পারছো না। জুহি এবার বাবাকে খোঁটা দিয়ে বলে ছোটবেলা থেকে দেখে আসছি তুমি 10 টাকার ঔষধ 50 টাকায় বিক্রি করো, অথচ তুমি আমাকে সততা শেখাচ্ছ। ছেলেমেয়েরা তো তাদের বাবার কাছ থেকেই শিক্ষা পায়,
তাই না? মেয়ের কথাগুলো ডাক সাহেবের বুকে এসে লাগে। সে এরকম একটা দিনের জন্য কখনোই প্রস্তুত ছিল না। আজ তার নিজেকে অনেক অসহায় লাগছিল। পুরো জীবনটাই বৃথা মনে হচ্ছিল। এক অদ্ভুত অনুশোচনা তাকে গিলে খাচ্ছিল। যাই হোক, এদিকে হাসপাতালে গার্গীও এসে পৌঁছালে প্রভাত তাকে বাচ্চার হার্টবিট চেক করতে বলে। গার্গী জানায় হার্টবিট 100-রও নিচে, অর্থাৎ ডেঞ্জারাস সিচুয়েশন। তারা মৌসুমীর অক্সিজেন লেভেল বাড়িয়ে দিতে বলে। প্রভাত এবং গার্গী ভ্যাজাইনা চেক করে দেখে বাচ্চার পা দেখা যাচ্ছে। তার মানে বাচ্চা উল্টো বের হচ্ছে। তাই ঠিকমতো প্রস্ফুটিত না হওয়ায় বাচ্চা সহজে বের হবে না। তাই এই মুহূর্তে ভ্যাজাইনাল কাট করা জরুরি। গার্গী কাজটা করতে চাইলে প্রভাত তাকে বাধা দিয়ে নিজেই কাজটা করতে চায়। কারণ বাইরে যেভাবে সবাই উত্তেজিত হয়ে আছে, এতে অঘটন ঘটে গেলে ওরা ঝাঁপিয়ে পড়বে। তাই রিস্ক যা নেবার প্রভাত একাই নিতে চায়। বাইরে সবাই একটা দুঃসংবাদ শোনার অপেক্ষা ছিল। বেশ কিছুক্ষণ পরে প্রভাত একা দরজা খুলে বেরিয়ে আসে। প্রভাতের চোখে পানি দেখে কিশোরীর মুখে হাসি ফুটে ওঠে। প্রভাত কাঁদছে, তার মানে সে মা বাচ্চাকে বাঁচাতে পারেনি। তবে সে বুঝতে পারেনি প্রভাতের কান্না কষ্টের বা ব্যর্থতার না, এই কান্না আনন্দের এবং সফলতার। প্রভাত সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করে আশেপাশে কোনো মিষ্টির দোকান আছে কিনা। পরমুহূর্তে বিশ্বাস তার সন্তানকে কোলে নিয়ে হাসি মুখে বেরিয়ে আসে। তাদের দেখে কিশোরীর মুখের হাসি নিভে যায়। তবে ডাক সাহেবের ঠোঁটে চওড়া হাসি ফুটে ওঠে, যেন তার অনুশোচনা কিছুটা হলেও কমে গেল। সে খুশি মনে প্রভাতকে অভিনন্দন জানিয়ে চলে যায়। আশাহত হয়ে কিশোরীয় লোকজন নিয়ে বিদায় হয়। প্রভাত বাচ্চাকে তার মায়ের পাশে শুইয়ে দেয়। নরক যন্ত্রণা ভোগ করার পরে মা বাচ্চা দুজনই এখন ভালো আছে। মৌসুমী প্রভাতকে বলে তার শুরু থেকেই প্রভাতের ওপরে ভরসা ছিল। সে প্রভাতকে অন্তর থেকে ধন্যবাদ জানায়। রাতে প্রভাত ডাইনির বাড়িতে যায়। বাড়ির সামনে একটা মৃত প্রাণীর খুলি ঝোলানো ছিল। দেখেই বোঝা যায় এটা ডাইনি বাড়ি। প্রভাত বাড়ির আঙিনায় পা রাখতেই বিদ্যুৎ চলে যায়। তাই সে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ডাইনির ছেলে রাকেশকে ডাক দেয়। রাকেশ বেরিয়ে এলে সে তার ক্ষততে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। কে না কে ভেবে ডাইনি ছুরি হাতে বেরিয়ে এসে দেখে এই প্রথম কেউ তার ছেলেকে মমতা ভরে যত্ন করছে। প্রভাত জিজ্ঞেস করে গ্রামের সবাই আপনাকে ডাইনি বলে কেন? মহিলা জানায় তার স্বামী যখন খুব অসুস্থ ছিল সে তখন ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করত, কিন্তু ঈশ্বর তার প্রার্থনা শোনেননি। তার স্বামী মরে যাবার পরে সেসব প্রার্থনা ধর্মকর্ম ছেড়ে দেয়। এতে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে সে পাপী। পাপী থেকে কিছুদিনের পরেই সবাই তাকে ডাইনি বলা শুরু করে। সেও ব্যাপারটা পজিটিভলি নেয়। অল্প বয়সী বিধবা সন্তান নিয়ে বাস করতে গেলে নানান বিপদের মুখোমুখি হতে হয়। তাই নামের সাথে ডাইনি থাকলে সবাই তাকে ভয় করবে, এতে কেউ তার বা ছেলের ক্ষতি করবে না। তাই সেই থেকেই সবাই তাকে ডাইনি হিসেবে ট্রিট করে। মহিলা জানায় মৌসুমী অসুস্থ হয়ে যাওয়ায় সে প্রায় 10 বছর পরে এই প্রথম ঈশ্বরের কাছে প্রার্থনায় বসে। ঈশ্বর তার স্বামীর বেলাতে প্রার্থনা না শুনলেও মৌসুমীর বেলাতে শুনেছে, এতেই সে খুশি। প্রভাত মহিলাকে নিজের প্রথম ডেলিভারি উপলক্ষে মিষ্টি খাওয়ায় এবং চলে যাবার আগে বলে যায় কখনো যদি তার বা রাকেশের চিকিৎসার প্রয়োজন হয় তাহলে যেন নিঃসংকোচে হাসপাতালে চলে আসে। পরের দিন হাসপাতালে গিয়ে প্রভাত, ফুটানি, গোবিন্দ এবং ধেলু দেখে কেউ টেবিলের ওপরে মিষ্টির প্যাকেট রেখে গেছে। আগেরবার ঠিক এরকম প্যাকেটের ভেতরে করেই এক বৃদ্ধ নিজের মল টেস্টের জন্য এনেছিল। তাই কেউই প্যাকেটটা খোলার সাহস পাচ্ছিল না। তবে সাহস করে প্রভাত প্যাকেট খোলে এবং সরাসরি হাত ঢুকিয়ে দেয়। আসলে এর ভেতরে মিষ্টি ছিল, যেটা প্রভাত নিজের প্রথম ডেলিভারি উপলক্ষে এনেছে। সে এতক্ষণ ওদের সাথে জাস্ট মজা করছিল। আর এভাবেই একটা গ্রাম্য চিকিৎসালয়ের হাহাকার কেটে যায়। এখন থেকে গ্রামের মানুষেরা নিশ্চয়ই প্রভাতের ওপরে ভরসা করবে। তারা একজন আদর্শ ডাক্তারকে পেয়ে একসময় গর্ববোধ করবে। দায়িত্ব পালন করতে গিয়ে 2-1টা বাধা পেলেও প্রভাত ঠিক সামনে নেবে। কারণ কেউ যদি ডাক্তারিটাকে শুধু পেশা না ভেবে আদর্শের জায়গা থেকে সেবা হিসেবে ভাবে, তাহলে তাকে মানুষের কল্যাণ করা থেকে কেউ আটকাতে পারবে না। প্রভাতের হার না মানা মনোভাব থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো অসুখে ডাক্তারের শরণাপন্ন হন। ধন্যবাদ।